প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে ক্লাসটি হচ্ছে সেই ক্লাসটি নিচ্ছি আমি অনুপ কুমার দত্ত, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। আজকের ক্লাসে আমরা যে পাঠটি শিখব সেটি হচ্ছে যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলী, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ লজিক বা ফান্ডামেন্টাল রুলস অফ লজিক, যেটি বলি না কেন, যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলী। এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। তো আমি আশা করব তোমরা সবাই আজকের ক্লাসে যারা জয়েন করেছো তারা খুব ভালোভাবে ক্লাসটি করবে, মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। সেই প্রত্যাশা নিয়েই আমি আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলী, আমরা জানি যে যুক্তিবিদ্যাকে কি বলা হয়? যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা কেমন বিজ্ঞান? যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান। তো এটি আমরা যখন বিভিন্ন যুক্তিবিদ্যার যে ধারণাগুলো সম্পর্কে জেনেছি, সেই সব ধারণা থেকে আমরা জানতে পেরেছি যে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান। তো যুক্তিবিদ্যার যে কোনো বিজ্ঞান হতে হলে আমরা জেনেছি যে বিজ্ঞান হতে হলে কি করতে হয়? বিজ্ঞান হতে হলে তার দুটি বৈশিষ্ট্য থাকা দরকার। একটি হচ্ছে সেই বিষয়টি হতে হবে সুশৃঙ্খল ও বিধিবদ্ধ, এবং তার সেখানে কিছু সার্বিক নিয়ম কানুন বা নিয়মাবলী বা সূত্রাবলী থাকবে, যে বিষয়গুলো দ্বারা যুক্তিবিদ্যাকে কি করা যাবে, যুক্তিবিদ্যার বিভিন্ন বিষয়গুলো সিদ্ধান্ত খুব সহজেই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে এবং সিদ্ধান্তগুলোকে প্রমাণ করা যাবে। তো এখন দেখো যে আমরা নিয়ম বা সূত্র, যে কোনো বিষয়ের মতো, ওই যে কোনো বিষয়ের ক্ষেত্রে নিয়ম বা সূত্র বলতে আমরা কি বুঝি? আমরা তো অনেক ছোটবেলা থেকেই কিন্তু নিয়ম বা সূত্রের সাথে পরিচিত। বিশেষ করে আমরা সবাই গণিত, আমাদের সবাইকেই গণিত পড়তে হয়েছে। তো এই গণিতে বেশ কিছু বীজগণিতেই বলো বা সাধারণ যে পাটিগণিত বলো, প্রত্যেক ক্ষেত্রেই কি করতে হয়েছে? তোমাদেরকে কিছু নিয়ম কানুন বা সূত্রাবলী ছিল, সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার ছিল, যেগুলোর উপর ভিত্তি করে তোমরা বীজগণিতের বেশ কিছু অঙ্কের যেমন সমাধান করেছো, ঠিক তেমনি ভাবে কি করেছো, ঠিক তেমনি ভাবে বিজ্ঞানের ঠিক তেমনি ভাবে যে পাটিগণিতেরও বেশ কিছু সূত্র অ্যাপ্লাই করে তোমরা বিভিন্ন জটিল লাভ ক্ষতি, তারপরে হচ্ছে সরল সুদ কষা, এইসব অঙ্কগুলো সমাধান করেছো। ঠিক তেমনি ভাবে যুক্তিবিদ্যার ক্ষেত্রেও আমরা দেখি, যুক্তিবিদ্যার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বা সূত্র অস্তিত্ব রয়েছে। এখন এই নিয়ম বা সূত্র বলতে আমরা কি বুঝি? দেখো তোমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। এখানে দেখো আমি লিখেছি নিয়ম বা সূত্র বলতে আমরা সার্বিক সত্য বা সার্বিক নিয়মকে বুঝি। নিয়ম বা সূত্র বলতে কি? সার্বিক সত্য বা সার্বিক নিয়মকে বুঝি। এই নিয়মগুলো কেমন হবে? এই নিয়ম সার্বিক নিয়ম হবে, জেনারেলাইজ ট্রুথ বা সার্বিক সত্য হবে। এইগুলো প্রত্যেক ক্ষেত্রে, শুধুমাত্র যুক্তিবিদ্যা না, বরং অন্যান্য জ্ঞানের বিভিন্ন শাখার ক্ষেত্রেও এই নিয়মগুলোর প্রয়োগ সম্ভব। তো এখন আসি আমরা, এই নিয়ম বা সূত্র কেন প্রয়োজন হয়? নিয়ম বা সূত্র হচ্ছে যুক্তিবিদ্যার বিভিন্ন বিষয়গুলো আছে, যে যুক্তিবিদ্যার অবরোহ থেকে যেমন আমরা একটা বিশেষ সিদ্ধান্তে আসি সার্বিক সত্য থেকে, ঠিক তেমনি ভাবে আরোহের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা সিদ্ধান্তে আসি। তো এইগুলো আসার ক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে নিয়মের খুব প্রয়োজন রয়েছে। এই নিয়মের উপর ভিত্তি করেই কি করা হয়? এই নিয়মের উপর ভিত্তি করে যুক্তিবিদ্যার বিভিন্ন ধরনের জটিল সিদ্ধান্ত নেওয়া হয়, অবৈধ থেকে বৈধ যুক্তিকে আলাদা করা হয়। এই যুক্তিবিদ্যার এই নিয়মগুলো প্রয়োগ করার মাধ্যমেই আমরা কিন্তু সহজেই আমাদের চিন্তার যৌক্তিকতা, চিন্তা যে আমাদের যৌক্তিক বা আমাদের চিন্তাটা যৌক্তিক হয়েছে কিনা সেটির নির্ভুলতা প্রতিপাদন করা সম্ভব। কিভাবে? এই নিয়ম বা সূত্রগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে। সেজন্য কিন্তু এই নিয়মগুলোর দরকার রয়েছে। তারপরে দেখো এখানে আমি লিখেছি, চিন্তার ক্ষেত্রে সত্যতা লাভের জন্য যে সার্বিক নিয়মগুলো যুক্তিবিদ্যা
প্রমাণ ছাড়াই স্বীকার করে নেয় এবং সব ধরনের চিন্তায় যে নিয়মগুলোর অন্তর্ভুক্ত সেগুলোকে চিন্তার মৌলিক নিয়ম বলা হয়। তার মানে আমি এখানে চিন্তার মৌলিক নিয়মের একটা সংজ্ঞা লিখেছি। তোমরা সবাই খাতা খোলো, খাতা খুলে এই সংজ্ঞাটি লিখে নাও। কারণ চিন্তার মৌলিক নিয়মাবলী কাকে বলে বা বলতে কি বুঝো, যদি এমন প্রশ্ন আসে তাহলে এই সংজ্ঞাটি তোমাদেরকে লিখতে হবে। কি সংজ্ঞাটি আমি আবারও বলছি, আস্তে আস্তে তোমরা লেখো। চিন্তার ক্ষেত্রে সত্যতা লাভের জন্য যে সার্বিক নিয়মগুলো যুক্তিবিদ্যা প্রমাণ ছাড়াই স্বীকার করে নেয়। চিন্তার ক্ষেত্রে সত্যতা লাভের জন্য যে সার্বিক নিয়মগুলো যুক্তিবিদ্যা প্রমাণ ছাড়াই স্বীকার করে নেয় এবং সব ধরনের চিন্তায় যে নিয়মগুলোর অন্তর্ভুক্ত সেগুলোই চিন্তার মৌলিক নিয়ম বলা হয়। আমাদের যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যার এই চিন্তার যে সত্যতা লাভ করার প্রচেষ্টা যুক্তিবিদ্যা চালিয়ে যায় তার এই শাস্ত্রের মধ্যে। তো এই যুক্তিবিদ্যা চিন্তার যে মূল সত্যতা প্রতিপাদন করার জন্য আমি আগে বলেছি এগুলো প্রমাণ করার জন্য যুক্তিবিদ্যার রয়েছে বেশ কিছু নিয়ম সমূহ। এই নিয়মগুলো কি করে যুক্তিবিদ্যা প্রমাণ ছাড়াই স্বীকার করে নেয় এবং সব ধরনের চিন্তায় যে নিয়মগুলো অন্তর্ভুক্ত, আমাদের যে কোনো ধরনের চিন্তা ভাবনার ক্ষেত্রে এই নিয়মগুলো অন্তর্ভুক্ত থাকবে এবং এইগুলোকেই কি করা হয় বলা হয় চিন্তার মৌলিক নিয়ম বলা হয়। এখন আমি আরো একটু ক্লিয়ার করে দিই তোমাদের, যে বললে তোমরা সহজে বুঝতে পারবে। এখন এই চিন্তার মৌলিক নিয়মাবলীর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। চিন্তার মৌলিক নিয়মাবলীর কি রয়েছে, বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন চিন্তার মৌলিক নিয়মাবলীটি হবে সাধারণ বা সার্বিক সত্য, জেনারেল ট্রুথ। সার্বিক সত্য, মৌলিক। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, মৌলিক। মৌলিক শব্দের অর্থ কি, ফান্ডামেন্টাল, অবশ্যই মৌলিক হতে হবে। আর সাধারণ বা সার্বিক সত্য কি, সার্বিক সত্য হচ্ছে তারপরে হচ্ছে শত সিদ্ধ। 3 নম্বরটা হচ্ছে শত দন্তস্বয় বফলা ত বিসর্গ দন্তস্বয় রস্যি দয় ধয়, শত সিদ্ধ। 4 নম্বরে রয়েছে অবশ্য স্বীকার্য। 5 নম্বরে রয়েছে অভিজ্ঞতার পূর্বগামী ও আকার নিষ্ঠ। তাহলে আমি যদি এই সংজ্ঞার এই বৈশিষ্ট্য চিন্তার মৌলিক নিয়মাবলীর বৈশিষ্ট্যগুলোকে যদি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে সাধারণ বা সার্বিক সত্য বলতে কি বোঝায়, সাধারণ বা সার্বিক সত্য বলতে বোঝায় এমন ধরনের সত্য যা ওই সত্যটি ওই শ্রেণীর যে কোনো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত, যদি কোনো শ্রেণীর জন্য এটি সত্য হয় তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সকলের ক্ষেত্রে ওইটি সত্য হবে। আবার ওই সত্যটি যদি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত কারোর ক্ষেত্রে যদি মিথ্যা হয় তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সবার ক্ষেত্রেই কি মিথ্যা হবে। মানে ওই শ্রেণী সম্পর্কে যদি আমরা কোনো কিছু স্বীকার করে নিই তাহলে ওই শ্রেণীর অন্তর্গত সব সদস্যের ক্ষেত্রে সেটি স্বীকার করব, মানে সেটি সত্য হবে। আর যদি কোনো শ্রেণী সম্পর্কে আমরা যদি কোনো কিছু অস্বীকার করি তাহলে সেটি কি হবে, ওই শ্রেণীর অন্তর্গত সকলের জন্য মিথ্যা হবে। এই ধরনের সত্যই হচ্ছে সার্বিক সত্য। যেমন ধরো যদি বলা হয় মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল, তাহলে এই কথাটির অর্থ হচ্ছে কি যে সব মানুষ হয় মরণশীল। তখন মানুষের অন্তর্গত যে কোনো ক্ষেত্রে এটি কি হবে, সত্য হবে। তো এই ধরনের এরকম ধরনের বৈশিষ্ট্যকেই বলা হয় সাধারণ বা সার্বিক সত্য। 2 নম্বর বলা হয়েছে মৌলিক। এটি হচ্ছে অবশ্যই ফান্ডামেন্টাল, অন্যদের তুলনায় অদ্বিতীয়, একদম আলাদা, স্বতঃসিদ্ধ, মানে নিজেই নিজের প্রমাণ। এইটির প্রমাণ করার জন্য বাইরে থেকে আর কারোর অন্য কোনো কিছু সাহায্যের দরকার হয় না, নিজেই নিজের প্রমাণের জন্য যথেষ্ট। অবশ্য স্বীকার্য, এই ধরনের প্রমাণগুলো অবশ্যই স্বীকার করে নিতে হবে, এগুলো স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অভিজ্ঞতার পূর্বগামী ও আকারনিষ্ঠ, এই ধরনের যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীগুলো সচরাচর কি হয় না, অভিজ্ঞতায় পাওয়া যায় না। এগুলো অভিজ্ঞতার পূর্বে মানে অভিজ্ঞতার পূর্বগামী এবং আকারনিষ্ঠ, এগুলো কি হবে একটা ফর্মের মধ্যে থাকবে, একটা ফরম্যাটের মধ্যে থাকবে, কিন্তু বাস্তবে আমরা সেগুলোর অস্তিত্ব না থাকলেও এগুলোকে কি আমরা শুধুমাত্র অভিজ্ঞতার পাবো না, অভিজ্ঞতার সেটা অতীত ও আকারনিষ্ঠ, এটা একটা ফর্মের উপরে একটা থাকবে। এই ফর্মের উপর ভিত্তি করে এটির একটা আকার থাকবে।
এটি মানে বলা হয়েছে এখানে 5 নম্বরে। তো এইগুলো ছিল যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে এই যে মৌলিক নিয়মের কতগুলো প্রকার রয়েছে। এই যুক্তিবিদ্যার মৌলিক নিয়ম হচ্ছে সার্বিক সত্যকে বোঝায়, তাই না? তো চিন্তার বা যে কোনো ধরনের চিন্তার প্রমাণের সত্যতা প্রতিপাদন করার জন্য কি করা হয়, এই মৌলিক নিয়মগুলো ব্যবহার করা হয়। তো তোমরা দেখো এখানে যুক্তিবিদ্যায় মোট 6টি মৌলিক নিয়মকে স্বীকার করে নেওয়া হয়েছে। যুক্তিবিদ্যায় কয়টি মৌলিক নিয়মকে স্বীকার করে নেওয়া হয়েছে? যুক্তিবিদ্যায় 6টি নিয়মকে যুক্তিবিদ্যার মৌলিক নিয়ম হিসেবে গ্রহণ করা হয়েছে। এগুলো হচ্ছে তাদাত্ম্য নিয়ম, দ্য ল অফ আইডেন্টিটি; বিরোধ বাধক নিয়ম, দ্য ল অফ কন্ট্রাডিকশন; নির্মধ্যম নিয়ম, দ্য ল অফ এক্সক্লুডেড মিডল; 4 নম্বর পর্যাপ্ত হেতু নিয়ম, দ্য ল অফ সাফিসিয়েন্ট রিজন; 5 নম্বরে রয়েছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার; 6 নম্বর হচ্ছে কার্যকরণ নিয়ম, দ্য ল অফ কজেশন। তোমরা সবাই খাতাতে এই 6টি মৌলিক নিয়মের নামগুলো লিখে নাও। আমি আবার বলছি, 1 নম্বরে রয়েছে তাদাত্ম্য নিয়ম, দ্য ল অফ আইডেন্টিটি, দ্য ল অফ আইডেন্টিটি। 2 নম্বরে রয়েছে বিরোধ বাধক নিয়ম, দ্য ল অফ কন্ট্রাডিকশন, দ্য ল অফ কন্ট্রাডিকশন। 3 নম্বরে রয়েছে নির্মধ্যম নিয়ম, দ্য ল অফ এক্সক্লুডেড মিডল, দ্য ল অফ এক্সক্লুডেড মিডলটা হচ্ছে নির্মধ্যম নিয়ম। 4 নম্বরে রয়েছে পর্যাপ্ত হেতু নিয়ম, দ্য ল অফ সাফিসিয়েন্ট রিজন। 5 নম্বরে রয়েছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, দ্য ল অফ ইউনিফর্মিটি অফ নেচার। 6 নম্বরে রয়েছে কার্যকরণ নিয়ম। আমি আশা করব যে তোমরা সবাই খাতাতে 6টি মৌলিক নিয়ম কি করেছো, লিখে নিয়েছো। তো এখন যে কাজটি করবে সেটি হচ্ছে এইগুলো তোমরা বাসায় এই 6টি মৌলিক নিয়মের নামগুলো ভালো করে মানে মনে করে রাখবে। এগুলো বিভিন্ন এরপরে আমরা পরবর্তী যেসব বিভিন্ন অধ্যায়গুলো পড়াবো তখন কিন্তু এই নিয়মগুলো তোমার অবশ্যই জানা দরকার হবে, কারণ এই নিয়মগুলো জানা থাকলে তোমার যুক্তিবিদ্যার বিভিন্ন ধরনের যে বৈধতা অবৈধতা যুক্তিবিদ্যার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়, ব্যাপ্য অব্যাপ্য, এই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। এই জন্য এই নিয়মগুলোর নামগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আমি এখন কি করব, এখন এই যে নিয়মগুলো আছে আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে এই নিয়মগুলো সম্পর্কে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো আমি এখন প্রথম নিয়ম থেকে শুরু করে ধারাবাহিকভাবে 6 নম্বর পর্যন্ত নিয়মের আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে তাদাত্ম্য নিয়ম, দ্য ল অফ আইডেন্টিটি। এই ল অফ আইডেন্টিটিটা কি সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ল অফ আইডেন্টিটি হচ্ছে স্থান কাল ভেদে বস্তুর রূপগত পরিবর্তন হলেও স্বভাবের পরিবর্তন হবে না। স্থান কাল ভেদে হয়তো বস্তুর মধ্যে কি হতে পারে, অনেক সময় রূপের পরিবর্তন হতে পারে, আকারের পরিবর্তন হতে পারে, কিন্তু তার মূল স্বভাবের কি হবে না, পরিবর্তন হবে না। এটি হচ্ছে তোমার দ্য ল অফ আইডেন্টিটির মূল কথা। স্থানকাল পাত্র ভেদে বস্তুর মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসতে পারে, কিন্তু বস্তুটির যে একটা পরিচয় আগে যে যা ছিল সেই পরিচয়টি কি হবে না, সেই পরিচয়টি শেষ হয়ে যাবে না বা নতুন কোনো পরিচয় হবে না, বরং আগেও যে পরিচয় ছিল সেটি এখনো সেই পরিচয়টি থাকবে। তাহলে স্থানকাল পাত্র ভেদে বস্তুর আকারগত রূপগত পরিবর্তন আসতে পারে, কিন্তু বস্তুদের স্বভাবগত পরিবর্তন হবে না। যে আমরা যদি আর একটু ভালোভাবে বলতে পারি যে ক কে ক হয় ক, ক হয় ক, কয়ের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন হলেও ক আগে হয়তো কয়ের চুলের রং তোমার কালো থাকতে পারে, এখন যদি তোমার পাক পেকেও যায় সাদা হয়ে যায়, তারপরেও কিন্তু ক কই থাকবে, অর্থাৎ ক সমান কই হবে। লাইবনিজ বলেছেন যে জিনিসটি যা ঠিক তাই,
মানে কোনো জিনিসটি ঠিক যা সেটি তাই, এটিকে মানে একটা জিনিসের যদি সম্পর্কে আমরা যদি কোনো কিছু সেই জিনিসটা সম্পর্কে স্বীকার করে নিই, সেই জিনিসটির মধ্যে অনেক পরিবর্তন আসলেও ওই আমরা যেটি স্বীকার করে নিয়েছি ওই স্বীকার করার বিষয়টির কি হবে না, পরিবর্তন হবে না। তো সচরাচর আমরা অনুমানের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের অনুমানের ক্ষেত্রে আমরা পদ বা যুক্তি বাক্য বাক্যে তোমার পদ বা যুক্তি বাক্য ব্যবহার করা হয় অনুমান থেকে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। কি করা হয়, পদ বা যুক্তি বাক্য গ্রহণ করা মানে ইয়ে করা হয়, পদ বা যুক্তি বাক্য ব্যবহৃত হয়। এই পদ বা যুক্তি বাক্যকে যুক্তিবিদরা বলেছেন যে এই পদ বা বাক্য সবসময় যুক্তি বাক্য একটা সবসময় সুনির্দিষ্ট অর্থে ব্যবহার করতে হবে। কেননা যদি কোনো একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয় কোনো পদকে বা কোনো একটা যুক্তি বাক্যে, তো তখন ওই পদটাকে কিন্তু সবসময় ওই অর্থেই ব্যবহার করতে হবে। ওই অর্থের কি করা যাবে না, পরিবর্তন ঘটানো যাবে না। ওই অর্থটি সবসময় কি হবে, অপরিবর্তিত থাকবে। এটি হচ্ছে ল অফ আইডেন্টিটির মূল কথা বা মূল নিয়ম। মানে মানে তোমার যুক্তিবিদ্যায় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যে পদ ব্যবহার করা হয়, তো এই পদ বা যুক্তি বাক্য, এই পদ বা যুক্তি বাক্যটি যে অর্থে ব্যবহার করা হবে ওই একই অর্থে কি করা হবে, সবসময় ব্যবহৃত হবে। সেজন্য যে কোনো পদ বা যুক্তি বাক্যকে একটি নির্দিষ্ট অর্থেই গ্রহণ করতে হবে। তাহলে এটি ছিল তাদাত্ম্য নিয়মের নিয়ম, দ্য ল অফ আইডেন্টিটি। এটির মূল কথা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে সময়ের সাথে সাথে বা অন্য কোনো কিছুর কারণে, বাহ্যিক কারণে, আভ্যন্তরীণ কারণে কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন ঘটলেও সেটি মাত্র বস্তুর আকারগত পরিবর্তন হয়, রূপগত পরিবর্তন হয়, কিন্তু বস্তুর স্বভাবগত পরিবর্তন হবে না। বস্তুর স্বভাবগত পরিবর্তন অপরিবর্তিত থাকবে। এটিকেই বলা হচ্ছে দ্য ল অফ আইডেন্টিটি বা তাদাত্ম্য নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখন লিখেছি 2 নম্বর নিয়ম, বিরোধ বাধক নিয়ম। 2 নম্বরটা কি, বিরোধ বাধক নিয়ম, দ্য ল অফ কন্ট্রাডিকশন। এখানে আমি প্রথমেই লিখেছি কোনো যৌক্তিক বাক্য যুগপৎ ভাবে সত্য ও মিথ্যা হতে পারে না। কোনো যৌক্তিক বাক্য যুগপৎ ভাবে সত্য ও মিথ্যা হতে পারে না। মানে এটিকে আমি সোজা বাংলায় আরো সহজভাবে বললে কি হবে, যে কোনো যৌক্তিক বাক্য কি হতে পারে না, একই সাথে একই সময়ে একই অবস্থায় সত্য ও মিথ্যা হতে পারে না। তার মানে কি, মানে ধরো কোনো একটি বাক্য যে মানুষ হয় মরণশীল, আবার যদি বলা হয় মানুষ মরণশীল নয়, তাই না? তাহলে এই যে যৌক্তিক বাক্যটি মানুষ হয় মরণশীল, আবার আবার আমি স্বীকার করে নিলাম মানুষ হয় মরণশীল, আবার অস্বীকার করে নিলাম মানুষ মরণশীল নয়। তাহলে একদিকে মরণশীলতাকে কি করছে, মানুষের জন্য স্বীকার করছি, দ্বিতীয়টাই কি করছি, অস্বীকার করছি। তোমরা খেয়াল করো, প্রথম যে যুক্তি বাক্য এটি হচ্ছে আমরা স্বীকার করে নিচ্ছি যে মানুষ হয় মরণশীল। আবার কি করছে, মানুষ এখানে আমি দুটি বাক্য লিখেছি, তোমরা একটু খেয়াল করো, মানুষ হয় মরণশীল, আবার এখানে লিখেছি মানুষ নয় মরণশীল। তো খেয়াল করো, মানুষ হয় মরণশীল যখন আমি লিখেছি, তখন মানুষের ক্ষেত্রে মরণশীলতা কি করেছি, স্বীকার করেছি যে মানুষ মরণশীল, এটা আমরা স্বীকার করে নিলাম। আবার এখানে আবার একই বাক্যকে লিখেছে মানুষ নয় মরণশীল, মানুষ নয় মরণশীল, তখন আমরা মানুষের ক্ষেত্রে মরণশীলতা কি করেছি, অস্বীকার করেছি। এখন দেখো, প্রথমে মানুষ হয় মরণশীল এবং পরে বলা হচ্ছে মানুষ নয় মরণশীল। তাহলে এখানে একটা একই সাথে আমরা কি বলতে পারবো যে মানুষ হয় মরণশীল, মানুষ নয় মরণশীল?
না, বলা যাবে না। আমি একই সাথে যেমন ভাবে বলতে পারি না যে রহিম আজ কলেজে এসেছে, আবার রহিম আজ কলেজে আসেনি। তাহলে একই সাথে স্বীকার এবং অস্বীকার করা কোনোভাবেই সম্ভব নয়। তাই কোনো যৌক্তিক বাক্য যুগপৎভাবে কি হতে পারে না, সত্য অথবা মিথ্যা একই সাথে হতে পারে না। একটা যদি আমরা সত্য বলে মেনে নিই, তাহলে তার বিরুদ্ধ বাক্যটি অবশ্যই মিথ্যা হবে। আবার যদি মিথ্যা বলে করি, তাহলে তার সেটি সত্য হবে। যদি আমরা বলি যে রহিম আজ স্কুলে এসেছে, তাহলে রহিম যে আজ স্কুলে আসেনি এটা মিথ্যা। স্কুলে এসেছে তবে সত্য। আজ রহিম স্কুলে আসেনি এটা মিথ্যা, তাই না? এটা এমনি এমনি মিথ্যা হয়ে যাবে। তাহলে একই সাথে কিন্তু আমরা বলতে পারবো না রহিম আজ স্কুলে এসেছে, রহিম আজ স্কুলে আসে নাই। তাহলে এই যে বলা হচ্ছে যৌক্তিক বাক্য একই সাথে যুগপৎভাবে, মানে একই সময় একই সাথে সত্য বা মিথ্যা হতে পারবে না। এরিস্টটল এটিকে আরো, মানে যুক্তিবিদ্যার যে জনক এরিস্টটল, এটিকে আরো সহজভাবে বুঝিয়েছেন যে একটি গুণ, একই গুণ একটি বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা যায় না। একই গুণ একটি বস্তু সম্পর্কে কি করা যাবে না, স্বীকার বা অস্বীকার করা যাবে না। আমরা যদি বলি যে মেধাবী একটা, ধরো আমরা একটা গুণ স্বীকার করে নিলাম মেধাবী, আমরা একটা কি গুণ স্বীকার করে নিলাম, মেধাবী। তোমরা একটু খেয়াল করো, মানে এখানে এই লাইনটা খেয়াল করো, লিখে নাও, একই গুণ একটি বস্তু সম্পর্কে স্বীকার ও অস্বীকার করা যায় না। তাহলে একটি গুণ একই বস্তু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা যায় না। তাহলে এটা কিভাবে সত্য, সেটা আমি যদি একটা উদাহরণ লিখে এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে সেটি খেয়াল করো, যদি আমরা লিখি যে সাপোজ ক হয় মেধাবী, কি লিখলাম, ক হয় মেধাবী। আবার আমি লিখলাম ক নয় মেধাবী। সেটা কি আদৌ সম্ভব? দেখো, আমরা এরিস্টটল কি বলেছেন যে একই গুণ একই সাথে কি হতে পারে না, সত্য বা মিথ্যা একটি গুণ একসাথে হতে পারে না। তাহলে দেখো, মেধাবী আমরা যখন বললাম তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই নয় মেধাবীটা এটা কিন্তু কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এই যে একই সাথে আমরা ককে কি করতে পারবো না, ক মেধাবী এবং মেধাবী নয় বলতে পারবো না। এটি মূলত তোমার এরিস্টটল বলতে চেয়েছেন, একই গুণ একই সাথে কোনো একই গুণ একই সাথে স্বীকার এবং অস্বীকার করা যায় না কোনো বস্তুর ক্ষেত্রে। কারণ মেধাবী একটি গুণ, আমরা কর ক্ষেত্রে একই সাথে স্বীকার এবং অস্বীকার করতে পারবো না যে ক হয় মেধাবী, ক নয় মেধাবী, এভাবে বলতে পারবো না। আমরা যখন বলবো ক হয় মেধাবী, তখন কিন্তু একই সাথে আমরা ক যে নয় মেধাবী, এটাও কিন্তু আমরা মিথ্যা বলে ধরে নেওয়া হয়। সুতরাং এই একই সাথে কোনো যৌক্তিক বাক্য যুগপৎভাবে সত্য বা মিথ্যা হতে পারে না। আবার এরিস্টটল বলেছেন যে কোনো একই গুণ একই সাথে একই বস্তুর ক্ষেত্রে স্বীকার এবং অস্বীকার করা যায় না। স্বীকার করলে সেটি স্বীকার করে নিতে হবে, আর অস্বীকার, কারণ অস্বীকার সেটি যখন আমরা স্বীকার করে নেব তখন ওই গুণটি আর অস্বীকার করা সম্ভব হবে না। এটি হচ্ছে এই বিরোধবাদক নিয়ম, দ্য ল অফ কন্ট্রাডিকশনের নিয়ম। তো এটা কিন্তু আসলে আমাদের চিন্তার ক্ষেত্রেও বিরোধিতা সৃষ্টি করে। যখন আমরা বলি যে রহিম হয় দয়ালু, আবার রহিম দয়ালু নয়, আশ্চর্যজনকভাবে আমরা যখন এভাবে কেউ বলে, তখন কিন্তু আমাদের চিন্তার ক্ষেত্রেও একটা বাধা হয়। হ্যাঁ, কিভাবে সম্ভব? একই সাথে বললাম যে মেধাবী, আবার মেধাবী নয়, তখন কিন্তু চিন্তার ক্ষেত্রে একটা কি হয়, বিরোধের সৃষ্টি হয়। আর এখান থেকে কিন্তু বিরোধবাদক নিয়ম, দ্য ল অফ কন্ট্রাডিকশন। আমি আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো এই বিরোধবাদক নিয়মটা কি বলা হয়েছে। খুব সহজভাবে, সোজাভাবে বললে কি, যে কোনো একটা বস্তু সম্পর্কে যখন আমি কোনো কিছু স্বীকার করে নিচ্ছি, তো যে জিনিসটা স্বীকার করছি একই সাথে কিন্তু ওই জিনিসটার অস্বীকৃতি আর অস্বীকার আর করা যাবে না ওই বস্তু সম্পর্কে। আমরা যদি বলি যে রহিম আজকে স্কুলে আসে নাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে রহিম আজ স্কুলে এসেছে। যখন আমরা বলবো রহিম আজকে স্কুলে আসেনি, রহিম আজকে স্কুলে এসেছে, তখন কিন্তু আমাদের চিন্তার ক্ষেত্রে একটা বিরোধের সৃষ্টি হবে। তাই এটি হচ্ছে বিরোধবাদক নিয়মের মূল কথা, যে কোনো যৌক্তিক বাক্য একই সাথে কি হতে পারে না, সত্য বা
মিথ্যা হতে পারে না। সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা যুক্তিবিদ্যার যে 6টি মৌলিক নিয়ম আছে, এই 6টি মৌলিক নিয়মের সম্পর্কে আলোচনা করছি। তো এই 6টি মৌলিক নিয়মের আলোচনা করতে করতে আমরা প্রথমে 2টি মৌলিক নিয়ম আলোচনা করেছি। এখন আমরা 3 নম্বর মৌলিক নিয়মটা আলোচনা করব। 3 নম্বর মৌলিক নিয়মের আমি লিখেছি, সবাই দেখো, নির্মধ্যম নিয়ম, দ্য ল অফ এক্সক্লুডেড মিডল। তার মানে নির্মধ্যম নিয়মটা কি? দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে মিথ্যা হতে পারে না। দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারে না? মিথ্যা হতে পারে না। দেখো, আমি যদি একটা উদাহরণ লিখি, আমি একটা উদাহরণ লিখব। দুটি পরস্পর বিরুদ্ধ গুণ, যেমন ভালো, এই যে ভালো, এইটার বিরুদ্ধ গুণ কি? ভালোর বিরুদ্ধ গুণ মন্দ। ভালোর বিরুদ্ধ গুণ কি? মন্দ। এখন আমরা এখানে বলা হয়েছে যে দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারবে না? দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে মিথ্যা হতে পারবে না। আমি যদি বলি চিনি হয় ভালো, চিনি ভালো নয়, আবার চিনি মন্দ। ধরো, লোকটি ভালো নয়, আবার লোকটি মন্দ নয়। লোকটি ভালো নয়, লোকটি মন্দ নয়। এভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। দুটি বিরুদ্ধ গুণ একই সাথে মিথ্যা হতে পারে না। যে ভালো নয় বলছি, ভালো নয় বললেই তো তখন অনিবার্যভাবে কি চলে আসে, যে নিশ্চয়ই লোকটি কি? মন্দ। কিন্তু আমি যদি বলি লোকটি ভালোও নয়, লোকটি মন্দও নয়, তাহলে কিন্তু কি হয়ে যাবে? একটা চিন্তার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে, বিরোধিতা দেখা যাবে। তো এটি নির্মধ্যম নিয়ম কি? যে দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারবে না? মিথ্যা হতে পারবে না। এখানে শুধুমাত্র দুটি বিকল্পই থাকবে। কয়টি বিকল্প থাকবে? দুটি বিকল্প থাকবে। তৃতীয় বিকল্পের কোনো স্থান নেই। ক হয় খ হবে, অথবা না খ হতে বাধ্য। হয় খ, যদি খ না হয় তাহলে না খ। আমি একই সাথে বলতে পারবো না ক খ এবং খ নয়, এটা আমরা বলতে পারবো না। নির্মধ্যম নিয়ম হচ্ছে তৃতীয় কোনো বিকল্প থাকবে না, দুটি বিকল্প থাকবে। এর মধ্যে থেকেই আমাদের কি করতে হবে? এর মধ্যে থেকেই আমাদেরকে একটা বিষয়, আমাদেরকে একটা স্বীকার করে নিতে হবে। তাহলে নির্মধ্যম নিয়মটা কি? দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে মিথ্যা হতে পারবে না। তোমরা একটু খেয়াল করো, আমি এখন বোর্ডে ধরো লিখছি যে, ধরো যে মধু, মধু খুব কি টেস্টি একটা জিনিস। আমরা এই মধু, ইংরেজিতে তাকে বলে হানি, মধু হয় মিষ্টি, মিষ্টির বিরুদ্ধ গুণ কি? অমিষ্টি। মধু মধু নয় মিষ্টি, মধু নয় অমিষ্টি। তাহলে দেখো, এখানে আমরা দুটো লিখলাম যে মধু নয় মিষ্টি, আবার মধু নয় অমিষ্টি। আমি যখন মধু নয় মিষ্টি বলছি, তখন কিন্তু মধু হয় অমিষ্টি, মধু অমিষ্টি হবে, কারণ এই অমিষ্টি বলেই মধুকে বলা হবে মিষ্টি। কিন্তু আমি যদি বলি যে মধু নয় অমিষ্টি, আমরা যদি এটাকে স্বীকার করি যে মধু নয় অমিষ্টি, তখন কিন্তু মধু কি হবে? তখন আমরা এখানে মনে করি অবশ্যই এটা স্বাভাবিকভাবে চলে আসবে যে মধু হয় মিষ্টি। যখনই আমরা বলবো মধু নয় অমিষ্টি, তখন মধু মিষ্টি, নিশ্চয়ই মধু মিষ্টি। কিন্তু আমি একই সাথে কি করতে পারবো না, আমরা একই সাথে মধু সম্পর্কে কি করতে পারবো না, যে মধু নয় মিষ্টি
মধু মিষ্টি নয় আবার মধু অমিষ্টি নয়, এটি আমরা কি করতে পারবো না, বলতে পারবো না। আমাদের যে কোনো একটি বিরুদ্ধ কি, মিষ্টির বিরুদ্ধ গুণ বা বিরুদ্ধ পদ হচ্ছে অমিষ্টি। তো এই যে দুটি বিরুদ্ধ গুণের মধ্যে আমাদের দুটি বিরুদ্ধ গুণই একটি, যে কোনো একটি বিষয় সম্পর্কে কি করতে পারবো না, আমরা স্বীকার করে নিতে পারবো না, অস্বীকার করতে পারবো না। যে কোনো একটিকে অস্বীকার করলে আরেকটিকে প্রকারান্তে কি করে নেওয়া হয়, স্বীকার করে নেওয়া হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, যে মধু যদি আমরা বলি যে মধু নয় মিষ্টি, তাহলে সেই মধুটা তেতো হতে পারে, ঝাল হতে পারে, টক হতে পারে, কিন্তু সেটি যাই হোক না কেন, ঝাল, টক, তেতো, সেগুলো কিন্তু অমিষ্টির মধ্যেই চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে নির্মধ্যম নিয়ম, দ্য ল অফ এক্সক্লুডেড মিডল থেকে আমরা কি শিখছি, বা এই নিয়মটির মূল কথাটা কি? এই নিয়মটির মূল কথা হচ্ছে যে মধু হয়, মানে এই নিয়মটির মূল কথা হচ্ছে যে যে কোনো পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারে না, মানে মিথ্যা হতে পারে না। একটি যদি বিরুদ্ধ গুণ মিথ্যা হয়, তাহলে অপরটি এর বিরুদ্ধ গুণ কি হয়ে যাবে, সত্য হবে। যেমন কোনো জিনিস যদি ভালো যদি না হয়, তাহলে নিশ্চয়ই সেটা কি হবে, মন্দ হবে। একই সাথে কি হতে পারবে না, কোনো বিষয় ভালো বা মন্দ হতে পারবে না। এটি হচ্ছে নির্মধ্যম নিয়ম বা ল অফ এক্সক্লুডের মূল কথা, যে দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। দুটি পরস্পর, আমি আবারও বলছি, নির্মধ্যম নিয়ম বা দ্য ল অফ এক্সক্লুডেড মিডলের মূল কথা হচ্ছে একই সাথে কি কোনো দুটি বিরুদ্ধ গুণকে কোনো বস্তু সম্পর্কে অস্বীকার করা যাবে না। মানে বিরুদ্ধ গুণ কি, মানে বিপরীত শব্দ, মানে বিপরীত পদ। যেমন ভালোর বিপরীত পদটা হচ্ছে, বা ভালোর বিপরীত গুণ হচ্ছে মন্দ, মেধাবীর বিপরীত পদ হচ্ছে অমেধাবী, মিষ্টির বিপরীত গুণ হচ্ছে অমিষ্টি। তাহলে এই যদি আমরা একই সাথে মধু সম্পর্কে কি করতে পারবো না, মধু মিষ্টি নয় আবার মধু অমিষ্টি নয়, এটি আমরা বলতে পারবো না। আমরা যদি বলি যে মধু মিষ্টি নয়, তাহলে নিশ্চয়ই মধু অমিষ্টি হবে, এটা কিন্তু একই সাথে মিষ্টি নয় আবার অমিষ্টিও নয়, এটা বলা যাবে না। এবং এই ধরনের নিয়মটা বলে যে এটি কোনো তৃতীয় কোনো বিকল্পের কোনো স্থান থাকবে না। এটি হচ্ছে নির্মধ্যম নিয়মের মূল কথা। নির্মধ্যম নিয়মের মূল কথা আমি আবারও বলছি, সেটিকে মানে কোনো বস্তু সম্পর্কে পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে কি হতে পারবে না, মিথ্যা হতে পারবে না। বিরুদ্ধ গুণগুলোর মধ্যে একটি যদি মিথ্যা হয়, তাহলে তার বিরুদ্ধ গুণ অপর যেটি থাকবে সেটি অবশ্যই কি হবে, সত্য হবে। যেমনটা কোনো লোক সম্পর্কে যদি আমরা বলি, কোনো ছাত্র সম্পর্কে যদি আমরা বলি যে ছাত্রটি মেধাবী নয়, তাহলে কিন্তু আমরা ধরে নেবো যে ছাত্রটি হয় অমেধাবী। বা যদি বলি যে মধু মিষ্টি নয়, তাহলে আমাদের ধরে নিতে হবে মধু অমিষ্টি। ঠিক আছে? তো এই ছিল নির্মধ্যম নিয়ম। তো আমি আশা করব তোমরা আজকের এই ক্লাসের 6টি মৌলিক নিয়ম যুক্তিবিদ্যা, আমরা আজকে পাঠে প্রথমে শিখেছি মৌলিক নিয়ম কি, মৌলিক নিয়ম হচ্ছে সার্বিক বা সাধারণ সত্য, যে নিয়মগুলোকে অ্যাপ্লাই করে যুক্তিবিদ্যায় চিন্তার সত্যতা বা যৌক্তিকতা প্রতিপাদন করা যায়। তো বিভিন্ন বিজ্ঞানের মতো, বিজ্ঞানের যেমন বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ধরনের তার নিজস্ব কিছু সূত্রগুলি রয়েছে, যেগুলো সে অ্যাপ্লাই করতে পারে, প্রয়োগ করতে পারে, ঠিক তেমনিভাবে যুক্তিবিদ্যারও মৌলিক নিয়ম রয়েছে, যেগুলো সে প্রয়োগ করতে পারে। তো যুক্তিবিদ্যার এই মৌলিক নিয়মগুলো কয়টি ছিল? যুক্তিবিদ্যার মৌলিক নিয়মগুলো ছিল 6টি। আমরা সেই 6টি মৌলিক নিয়মগুলোর মধ্য থেকে প্রথম যে 3টি ছিল, সেই প্রথম 3টি নিয়ম পড়লাম। তাদাত্ম্য নিয়ম, তারপরে হচ্ছে তোমার বিরোধবাদক নিয়ম, এবং তারপরে একদম সর্বশেষ 3 নম্বর নিয়মটা হচ্ছে নির্মধ্যম নিয়ম, দ্য ল অফ এক্সক্লুডেড মিডল। এই 3টি নিয়ম সম্পর্কে আমরা আজকের ক্লাসে শিখলাম। তো আমি আশা করব তোমরা সবাই আমার এই ক্লাসটাই মনোযোগ দিয়ে করেছো। তো এই 3টি নিয়ম আলোচনার মাধ্যমে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, এবং তারপরে বাকি যে 3টি নিয়ম থেকে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 3টি নিয়ম সম্পর্কে আমি আগামী ক্লাসে আলোচনা করব। এগুলোর মধ্যে তোমার যেগুলো যে প্রকৃতির নিয়ম, অনুবর্তিতার নীতি, কার্যকরণ নিয়ম, এগুলো খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নিয়ম আছে, যেগুলো খুবই এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা প্রাসঙ্গিক হিসেবেই বোঝা চলে আসবে। তো এই নিয়মগুলো সম্পর্কে, বাকি যে 6টি মৌলিক নিয়ম, এই মৌলিক নিয়মের শেষের 3টি সম্পর্কে আমি আগামী ক্লাসে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা সেগুলো কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো পরবর্তী ক্লাসে বা
পরবর্তী সময়ে আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তো তোমাদের সবার জন্য থাকছে অফুরন্ত শুভকামনা এবং ভালোবাসা। তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। তো ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।